কিভাবে সামরিক শক্তি এতটা বৃদ্ধি করেছে যে তাদের ড্রোনকে বলা হয় আনটাচেবল। পদাতিক ডিভিশনও গঠন করেছিল, তাও কিন্তু সম্রাট ওসমানের হাত ধরেই। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, খবর সংযোগ শোর নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দত্ত ভৌমিক। দাদা, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। দাদার পরিচয় আপনারা সবাই জানেন, উনি একজন সিনিয়র সাংবাদিক। উনি আন্তর্জাতিক বিষয়ে প্রচুর বিশ্লেষণ ওনার রয়েছেন, আপনারা ইতিমধ্যে এগুলো জেনে গেছেন। আজকে দাদা আমরা আলোচনা করব ইতিহাসে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে, এবং বিশেষ করে যারা মুসলমান তাদের গর্ব করার জন্য, এশিয়ার জন্য গর্ব ছিল এক সময়, এবং বর্তমান যুগে তারা আবার সে পূর্বের অতীতে ফিরে যাওয়ার চেষ্টা করছে। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা কোন দেশের কথা বলছি। জি দাদা, আমরা তুরস্কের কথা বলবো আজকে। তুরস্ক সেই অটোমান সাম্রাজ্য থেকে শুরু করে সাম্রাজ্য 600 বছরের বেশি সময় হচ্ছে তিনটা মহাদেশ শাসন, বর্তমান তিনটা মহাদেশ শাসন। আচ্ছা, আজকে আমরা মূলত অটোমান সাম্রাজ্য, বর্তমানে এরদোগান, ন্যাটো প্লাস হচ্ছে তুরস্কের সামরিক শক্তি নিয়ে আলাপ করব। দর্শকরা আশা করছি এই যে মজা পাবে আছে। তা আছে, প্রথমে আমরা অটোমান সাম্রাজ্য আপনি যদি সংক্ষিপ্ত করে দর্শকদের কিছু বলতেন। সম্রাট ওসমানের অটোমান সাম্রাজ্য, তখন অটোমান সাম্রাজ্য ছিল আপনার মিডল ইস্ট, আফ্রিকা এবং ইউরোপ নিয়ে। মানে বলা হয় যে প্রায় এখনকার যে 45টা দেশ, সেই 45টা দেশের পূর্বভূমি হচ্ছে অটোমান সাম্রাজ্য। হ্যাঁ, এই অটোমান সাম্রাজ্য কিন্তু সম্রাট ওসমানের হাত ধরে বিস্তার লাভ করে, এবং এটা যে আপনার যে পদাতিক ডিভিশনও গঠন করেছিল, তাও কিন্তু সম্রাট ওসমানের হাত ধরেই। হ্যাঁ, ওসমানী আমল, যেটাকে উসমানী আমল। তো সেই উসমানী আমলে যেটা হচ্ছে যে এই অটোমান সাম্রাজ্য হচ্ছে ব্যাপক বিস্তৃতি লাভ করে, এবং যে সামরিকভাবে যে শক্তিশালী হওয়া, সেটাও কিন্তু সেই উসমানী আমলেই হয়। অটোমান সাম্রাজ্য কিন্তু 200 বছর হচ্ছে ইউরোপের অনেকটা অঞ্চল শাসন করেছে। ইন্টারেস্টিং। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ধরেন 1400 এবং 1500 শতকে। হ্যাঁ, এবং কয়েকটা আপনার সম্রাটের পতনও ঘটছে কিন্তু এই অটোমান সাম্রাজ্যের হাত ধরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং এই তথ্যটা সঠিক কিনা দাদা একটু দর্শকদের জানাবেন। এই অটোমান, ওসমানী, তারপরে আপনার হচ্ছে এদের সাম্রাজ্যের সময় তাদের নৌবাহিনী প্রচণ্ড স্ট্রং ছিল, এবং সাধারণত ইউরোপ জয় যেখানকার কথা বললেন, আপনাদের মানে নৌপথ দিয়ে যেতে হতো মূলত বেশি, মূল বাণিজ্য, এবং তাদেরকে বলা হতো সেই সময়ের যুগের চেয়ে আগে অত্যাধুনিক নৌবহর তাদের কাছে ছিল সামরিক। এটা কিভাবে সম্ভব হয়েছিল? যেহেতু বাণিজ্য ছিল আপনার সমুদ্র কেন্দ্রিক, সেই ক্ষেত্রে প্রত্যেকেই হচ্ছে মানে যারা হচ্ছে সামরিক শক্তিতে তখন ছিল, শক্তিশালী ছিল, বলিয়ান ছিল, তারা হচ্ছে আগে ডেভেলপ করতো নৌবাহিনীকে। নৌবাহিনী যত শক্তিশালী হতো তত হচ্ছে তাদের পাওয়ার বাড়তো। কারণ হচ্ছে কি, যারা আক্রমণ করতে আসতো তারাও কিন্তু নৌপথেই আসতো। ফলে হচ্ছে কি, সাগরেই যে তাদেরকে প্রতিহত করা, এই ক্ষমতা যাদের ছিল তারাই তত বেশি টিকে ছিল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এখনো পর্যন্ত পৃথিবীর যে পরাশক্তিগুলা, সেটা রাশিয়া বলেন, চীন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, এমনকি হ্যাঁ ব্রিটেন, হ্যাঁ, সবার নৌবাহিনী কিন্তু সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী। এবং যত বড় বড় ঘটনা হয়, হ্যাঁ, শুধু যে সামরিক না, যেমন ধরেন ব্রিটেনের রানী যখন মারা গেল, রানীর যে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান ছিল, হ্যাঁ, এইটাতে যারা এটা অর্গানাইজ করেছে, হ্যাঁ, সেটার কি পার্সন ছিল কিন্তু ব্রিটিশ নৌবাহিনী, রয়্যাল নেভি। আচ্ছা, আমরা তাহলে অটোমানে ফিরে যাই। আচ্ছা, অটোমানের ক্ষেত্রে যদি আপনি বলেন যে এই যে 1200 অটোমান সাম্রাজ্যের সূত্রপাত হচ্ছে কত, 1299 শতকে। তখন অটোমান সাম্রাজ্যের আয়তন কম থাকলেও এটা ধীরে ধীরে বিস্তৃতি হতে হতে এটা দাঁড়ালো 18 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা, বিশাল এলাকা। কিন্তু অটোমান সাম্রাজ্যের সব কিছুই ঠিক ছিল,
সমীকরণটা কিন্তু পাল্টে যায় কখন? সমীকরণটা পাল্টে যায় অটোমান সাম্রাজ্যের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে। সেখানে হয় কি, পরাশক্তিগুলো একটা জোট হয়ে যায়, আবার অটোমান সাম্রাজ্য তখন কোনো জোটে ছিল না, এইটা একটা সমস্যা। ফলে যেটা হয়েছে কি, এই পরাশক্তিগুলো মিললেই অটোমান সাম্রাজ্যকে ভেঙে ফেললো। তাহলে আপনি কি বলতে চান এই যে অটোমান কি সবসময় মিত্রহীন ছিল? কোনটা? না, মিত্রহীন ছিল না। অটোমান সাম্রাজ্য ছিল আরব কেন্দ্রিক, হ্যাঁ, আরব জোটগুলোকে নিয়ে। কিন্তু যে পশ্চিমা যে জোটগুলো, এইগুলো কিন্তু অটোমানে ছিল না। অটোমানে না থাকার কারণে যেটা হয়েছে যে ওই যে আরবদের উপর, মানে আগেই তো ইসরায়েলের এত আগেই চলতেছিল, হ্যাঁ, 1936 সালে যখন আপনার ফিলিস্তিন মহাবিদ্রোহ হয়, হ্যাঁ, এই মহাবিদ্রোহে কিন্তু আপনার যে এই প্রথম বিশ্বযুদ্ধে যে ইসরায়েলিরা আপনার যুদ্ধে অংশ নিয়েছিল, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায়, হ্যাঁ, এই যুদ্ধ কয়েক বছর চলার পরও কিন্তু, হ্যাঁ, আরবরা জিততে পারেনি। তখনই কিন্তু ওই প্রথম বিশ্বযুদ্ধে যে আপনার ছিল, প্রথম বিশ্বযুদ্ধের যে হিটলারের যে বাহিনী ছিল, হ্যাঁ, সেইখানে কিন্তু আপনার ইহুদিদের এই ছিল যে তারা ওই শক্তিটাকে কাজে লাগাবো, এটা হচ্ছে তাদের যে পূর্ব পরিকল্পনা। কিন্তু তাদের পরিকল্পনাও কিন্তু এক ধরনের বলতে পারেন যে মেটিকুলাস ডিজাইন। মানে আমরা মেটিকুলাস ডিজাইন কি বুঝি? আমরা হয়তো এই শব্দটাকে হয়তো চলে আসছে, কিন্তু শব্দটার বিশ্লেষণ কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা এখন বর্তমান তুরস্কের দিকে একটু নজর দেই। ওকে দর্শক, বর্তমান তুরস্কের যেমন আমি দাদা এটা একটু শুনবেন, আপনি আপনার রায় দিবেন। ইরানের খামেনি, রাশিয়ার পুতিন, তারপরে আপনার চীনের শি জিনপিং, যে মডেলটা তাদের দেশের জন্য স্থাপন করছেন, সেই একই রিসেপ তাইয়েপ এরদোগান, আমরা যাকে বলি রিসেপ তাইয়েপ এরদোগান নামে চিনি, তাকে বলা হয় ওসমানীয় বংশধরেরই একজন। এবং তিনি তার প্রজ্ঞা, জ্ঞান, তার বলিষ্ঠ যে লিডারশিপ, এটার মাধ্যমে তিনি তুরস্ককে সেই হারানো অটোমান সাম্রাজ্যে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, এটা নিয়ে বলবেন। প্লাস হচ্ছে ওনার সম্বন্ধে ছোট্ট একটু ইনফরমেশন দর্শকদের জানাই যে 1994 সালে ইস্তাম্বুলের মেয়র ছিলেন তিনি। 2001 সালের জন্য উন্নয়ন পার্টি প্রতিষ্ঠা করেন। 2002 নির্বাচনে প্রথম বিজয় এবং পরবর্তীতে 2003 থেকে 2014 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর থেকে রাষ্ট্রপতি। এরপরে এখানে কিন্তু আপনার পুতিনের সাথে মিল আছে, মানে দেশের প্রয়োজনে, তার লিডারশিপের প্রয়োজনে উনি কিন্তু সংবিধান চেঞ্জ করেছেন এবং সেম এরদোগান চেঞ্জ করেছেন। তো এরদোগান, তাকে লৌহ মানব বলা হয়, তাকে বলা হয় আপনার ডিক্টেটরও বলা হয়, অনেক তো সমালোচনা আলোচনা থাকে। তো এরদোগান সম্পর্কে আপনি ছোট্ট করে কিছু বলেন, তারপর আমরা ন্যাটোতে ঢুকবো। ইস্তানবুলের মেয়র যখন ইস্তানবুলের মেয়র নির্বাচিত হয়, দ্যাট ইজ 1994 সালে, সে কিন্তু প্রথমেই যে কাজটা করছে, শহরের যে অবকাঠামোগত উন্নয়ন এবং সেটা পানি সরবরাহ, যানজট ব্যবস্থা, এইসব যে বিষয়, সুয়ারেজের ব্যবস্থা, এই জিনিসগুলো কিন্তু সে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, মানে একটা মানে আধুনিক ইস্তানবুল গড়ে তোলার জন্য এরদোয়ানের যে পরিকল্পনা ছিল কিন্তু এরদোয়ানেরই। আর সেই হিসাবেই কিন্তু আজকের এই ইস্তানবুল, এবং ইস্তানবুল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শহরগুলো এবং গোছানো শহরগুলোর মধ্যে একটা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ইস্তানবুল কিন্তু এশিয়া এবং ইউরোপের গেট। এটা ইন্টারেস্টিং ব্যাপার। এশিয়া এবং ইউরোপের গেট কিন্তু যুগসূত্র কিন্তু ইস্তানবুল। এই ইস্তানবুলকে যুগ উপযোগী পদক্ষেপ নেওয়ার কারণেই, হ্যাঁ, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়েছে আজকের ইস্তানবুল। তো এর জন্য পুরো কৃতিত্ব কিন্তু এরদোয়ানের। তিনি যদি 1994 সনে এই নির্বাচিত হওয়ার পর এতে হাত না দিতেন, তাহলে পরে ওই ইস্তানবুল আগের ইস্তানবুলই থাকতো। তাহলে আপনি বলতে যাচ্ছেন এখানে চালাকিটা ন্যাটো করেছে এবং ন্যাটো কখনোই ধোয়া তুলসী পাতা ছিল না? না। আচ্ছা, এখন দাদা আজকের এই পর্বে সবশেষ এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা বিষয়, সেটা হচ্ছে বর্তমান যুগে তুরস্কের যে ফায়ার পাওয়ার, আমরা সামরিক শক্তি বলি, এটি পৃথিবীর অনেক দেশকে অবাক করে দিচ্ছে। তাদের ড্রোন থেকে শুরু করে
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের কোনো পরমাণু অস্ত্র নাই। এছাড়া তারা কিভাবে সামরিক শক্তি এতটা বৃদ্ধি করেছে যে তাদের ড্রোনকে বলা হয় আনটাচেবল। তারপরে তাদের এশিয়ায় তাদের বাণিজ্য রয়েছে, এশিয়া এবং আফ্রিকায় তাদের সামরিক বাণিজ্য প্রচুর রয়েছে। এই বিষয়ে সংক্ষিপ্ত বলে আজকে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিব। আচ্ছা, এটা আসলে সংক্ষেপে বলার বিষয় না, তারপরেও কিছু জায়গায় আসি। তুরস্কের বর্তমান সেনাবাহিনী এবং মিলিশিয়া আছে ধরেন 7 লাখ। হ্যাঁ, তারপরে আছে কি নৌবাহিনী আছে, দেশটা শক্তিশালী বিমান বাহিনী আছে। হ্যাঁ, বিমান বাহিনী আছে শক্তিশালী। এখন মজার বিষয় হচ্ছে কি, আচ্ছা এনারা তো জোটেও আছে রাশিয়ার সাথে, রাশিয়া তুরস্ক না, রাশিয়ার জোটে না, রাশিয়ার জোটে না। হ্যাঁ, ফায়ার পাওয়ারে তুরস্কের অবস্থান কত? 13তম। আপনি এখন দেখেন ফায়ার পাওয়ার কিন্তু 13তম অবস্থান করেছে। কি কোন বেসিসে করেছে ফায়ার পাওয়ার নিজেও বলতে পারবে না। কারণ হচ্ছে কি, তুরস্কে কি কি অস্ত্র আছে তুরস্ক সেটা উন্মোচন না করা পর্যন্ত তুরস্ক পৃথিবীর অন্য কোনো দেশ জানে না, যেমনটা ইরান করে। এবং এটা ইরান এবং তুরস্কের বাধ্য এই করতে হয় যখন আর কিছু করার থাকে না। হ্যাঁ, এখন আসি যে এই তুরস্ক, আপনি যেটা বললেন যে পারমাণবিক অস্ত্র, হ্যাঁ নাই, কারণ হচ্ছে পারমাণবিক অস্ত্র তুরস্কের নাই। কারণ হচ্ছে কি, সে তো জাতিসংঘের ইয়েতে সাইন করা, সে তো চাইলেও তৈরি করতে পারবে না। তাকে যদি তৈরি করতে হয়, যে কাজটা ইরান করেছে, যে ওই যে বিশ্ব মোড়লরা যে কাজটা করেছে, তারা কি করেছে যে সবাইকে চাপ দিয়ে ওটাতে সাইন করিয়েছে, কিন্তু নিজেরা সাইন করে না। কিন্তু আপনার প্রশ্নটা ছিল যে আপনার কাছে পরমাণু অস্ত্র নাই, মানে কি, ধরেন আমার কাছে কিছু নাই কিন্তু আমার কাছে পরমাণু অস্ত্র আছে, এর জন্য আমি পাওয়ারফুল। আপনার কাছে পরমাণু অস্ত্র নেই, কিন্তু কি করে অন্যান্য সেক্টরে আপনি এত উন্নতি করে আপনাকে পরমাণু দেশের মতো সম্মান করা হয়? বলে না, তুরস্কের সাথে লাগা যাবে না, এদের কাছে পরমাণু অস্ত্র নাই তো কি হয়েছে, এর কাছে অনেক, ওই যে আপনি যেটা বলেন উন্মোচন করেনি বলে ভয়টা আরো কি বেশি তাদের। ডেফিনেটলি কারণ হচ্ছে যে যেমন ধরেন কামিকাজি ড্রোন। হ্যাঁ, কামিকাজি ড্রোন তো প্রথম রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে তুরস্ক। যুক্তরাষ্ট্রের ড্রোনকে নামায় আনছে, এটা গুলি করে ফেলায় নাই, কিন্তু একদম হ্যাক করে নামায় আনছে। নামায় আইনে সাইডে ওর ভিতরে কি আছে, ওর নারী ভুঁড়িতে কি আছে সব চেক করে বের করছে, বের করে সেরে তারপরে রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে। ওদের আরেকটা হচ্ছে আমাদের বায়োরেক্টর TB2 ড্রোন, এটা যেটা বাংলাদেশের কাছেও তারা ওই যে বাণিজ্যের কথা কিছুটা বলেন, সামরিক বাণিজ্য, তারা দক্ষিণ আফ্রিকা থেকে এশিয়া। এখন দেখেন যে তুরস্ক কিন্তু যে দেশের রাজধানী, একদম সোজা বুঝেন যে পুরো দেশ এশিয়ায়, পুরো দেশ তার রাজধানী হচ্ছে ইউরোপে। তাহলে সে হয়েছে কোন দেশ? ইউরোপিয়ান কান্ট্রি। রাশিয়া, দুইটা দেশ পৃথিবীর ইউরেশিয়ান কান্ট্রি দুইটা, একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে তুরস্ক। হ্যাঁ, এর কারণ হচ্ছে কি, ওদের রাজধানী 30, রাশিয়ার 35% হচ্ছে রাশিয়ায়, আর বাকিটা হচ্ছে 65% হচ্ছে এশিয়া। কিন্তু রাশিয়া হচ্ছে ইউরেশিয়া, তুরস্ক হচ্ছে ইউরেশিয়া, সেম কাহিনী। এখন দেখেন এশিয়ার যে রাইজিং হর্স, হ্যাঁ, এবং সামরিক পরাশক্তি, সেটা শুধু কিন্তু চীন না, সেটা তুরস্ক এবং ইরানকে আপনাকে কিন্তু গুনতে হবে। এখন দেখেন আরেকটা দেশকে গুনতে হবে, কিন্তু আপনি তাকে পজিটিভলি গুনতে পারবেন না, সেটা হচ্ছে ইসরায়েল। হ্যাঁ, পজিটিভলি গোনা যাবে না, ঠিক আছে। এখন দেখেন যদি পৃথিবীর এই যে ধরেন চীন, তুরস্ক, ইরান, হ্যাঁ, এইরকম আর যে কয়েকটা যারা শক্তিশালী আরও যদি 5টা দেশ, মনে করেন 5, 7টা, 10টা দেশ যদি, হ্যাঁ, একসাথে যদি IAEA এর সেই, হ্যাঁ, আন্তর্জাতিক শক্তি কমিশন বা জাতিসংঘের যে আণবিক শক্তি সংস্থার যে চুক্তি, পরমাণু শক্তি চুক্তি, হ্যাঁ, সেই চুক্তিটাকে একসাথে যদি 5টা বা 10টা, 5টা 7টা দেশ বের হয়ে আসে, হ্যাঁ, তখন বিশ্ব মোড়লরা কি করবে? এটা কি একবার কেউ চিন্তা করেছে? বিশ্ব মোড়লদের ভয়টা কিন্তু এই জায়গায়, যদি তুরস্ক, ইরান, এইরকম আরো কয়েকটা দেশ যদি বের হয়ে আসে, তাহলে পরে কি দাঁড়াবে? তা আপনার কথা নিয়ে দর্শকদের কাছে এই প্রশ্নটা রাখলাম, যে কথাটা বললেন যে এই যে এরা যদি একটা জোট করে তাহলে পশ্চিমাদের কি হবে, আপনারা কমেন্টসে জানান। দাদা আপনি ছোট করে শেষ করেন। এরপরে আসি তুরস্কের সবচেয়ে দুর্বলতা যে জায়গায়, হ্যাঁ, পশ্চিমাদের যে জোট, মানে মিত্র শক্তির যারা, মিত্র শক্তির কিন্তু 3rd প্রযুক্তি আছে। আপনি কি আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা করতে পারেন? হ্যাঁ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্মিলিতভাবে যে কাজ করে 3rd প্রযুক্তি, হ্যাঁ, মানে কয়েকটা দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একই নেটওয়ার্কের হয়ে যায়, সেখানে 20টা থেকে 50টা পর্যন্ত স্যাটেলাইট থাকতে পারে। হ্যাঁ, তো এই প্রযুক্তি কিন্তু আমাদের যে অক্ষ শক্তি, মানে
অক্ষয় শক্তির কিন্তু নাই। মানে চীন, রাশিয়া, তুরস্ক, ইরান, নর্থ কোরিয়ার কথা বলছেন, উত্তর কোরিয়া বা আরও যে দেশগুলো আছে, হ্যাঁ, এই দেশগুলো কিন্তু নাই। যদি থার্ড প্রযুক্তি থাকলে হয় কি যে আপনার যেখান থেকেই যে কাছের জায়গা থেকে অটোমেটিক হচ্ছে সেই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করার জন্য বিকল্প ব্যবস্থা হয়, কিন্তু সেইটা কিন্তু নাই। না থাকার ফলে যেটা হচ্ছে, এইটা কিন্তু পশ্চিমাদের জন্য একটা বড় সুযোগ। হ্যাঁ, সেই থার্ড প্রযুক্তি যদি তৈরি করতে পারে, যদি অক্ষশক্তি যদি থার্ড প্রযুক্তির দিকে নজর দেয়, তাহলে হচ্ছে যে অন্তত আরও বেশি এই অঞ্চলটা নিরাপদ হবে। কারণ হচ্ছে কি, তখন কিন্তু মোকাবেলা করা সহজ হবে। কিন্তু সেই থার্ড প্রযুক্তির যাদের বেশি দরকার, তারাই তো হচ্ছে যে আমেরিকার সাথে চুক্তি করে বসে আছে। তাহলে দর্শক, আপনারা বুঝতে পেরেছেন সামরিক দিক থেকে তুরস্ক এখন কোন জায়গায় পিছিয়ে। আচ্ছা, আজকের আলোচনায় আমরা দর্শক, আপনারা অটোমান সাম্রাজ্য, তুরস্ক, এরদোগান এবং সামরিক শক্তি নিয়ে আলোচনা করলাম, এবং আপনারা ন্যাটো সম্বন্ধে অনেক কিছু জানতে পারলেন। এরপরেও যদি কিছু জানতে চান আমাদের জানাবেন, আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখানে যদি কিছু জানতে চান আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সঠিক তথ্যটা আরও বিশ্লেষণ করে জানাতে। আজকে এই পর্যন্ত রাখছি। আর আরেকটি কথা, করোনা এবং ডেঙ্গু বাড়ছে, আপনি সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, আপনার চারপাশ পরিষ্কার করবেন, এবং বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। তা আবার আগামীকাল একই অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।